গল্পের নাম মন পিঞ্জর, লেখিকা আরোহী নূর ছদ্মনাম। পর্ব সংখ্যা ২০। মেইন ডোর খোলা রেখে আদিত্য পায়চারি করেছে। এদিকে ওর দৃষ্টি বাইরের দিকে অটল, কাঙ্ক্ষিত রমণীর আগমনের আশায়। আদিত্যের গম্ভীর মন পিঞ্জরখানা যে আজকে বড্ড চিন্তায় মশগুল আঁকি নামক রমণীকে নিয়ে। হঠাৎই আদিত্যের আশান্ত মন খানিক সান্ত্বনার ছোঁয়া পাইয়া ঘরে প্রবেশ করল আঁকি। আঁকিকে দেখে অল্প উত্তেজনায় ছুটে গেল আদিত্য আঁকির পানে। ললাটে এখনো চিন্তার ছাপ স্পষ্ট ফুটে আছে, যা আঁকির দৃষ্টি অগোচরে গেল না। আদিত্য এবার বেশ ধমক দিয়ে আঁকিকে বলতে নিল, এসব কোনো ধরনের ম্যানার মিস আঁকি? এত রাত্রে কোথায় গিয়েছিলেন আপনি? কাউকে বলে যাওয়ার প্রয়োজনও মনে করলেন না কোথায় যাচ্ছেন? ফোনটাও ধরছেন না। আপনার নিজেকে নিয়ে কোনো চিন্তা নেই? ভালো কথা। এর মানে তো এটা নয় অন্য কারো আপনাকে নিয়ে কোনো চিন্তা হয় না। আঁকি এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদিত্যের পানে। লোকটার ধমকে যে লুকিয়ে আছে আঁকির জন্য একরাশ দুশ্চিন্তা, যে খেয়াল নেই কোনো স্বার্থের লালসা। লোকটা যে নিঃস্বার্থভাবে আঁকিকে নিয়ে ভাবে, সময়ের সাথে আদিত্যের জন্য আঁকির মনে থাকা সম্মানটা যে দিন দিন বাড়ছে। আগে কখনো ভাবেনি কোনো পুরুষ মানুষও এতটা পরিপূর্ণ হতে পারে। হয়তো আদিত্যকে না দেখলে তা কখনো মেনে নিতেও ব্যর্থ হতো সে। এসব খেয়ালের বসে আঁকি একটা ঘুরে চলে গেছে। তত সময় আদিত্যের পানে দৃষ্টি অটল রেখে আঁকির হলদল না দেখে আদিত্য একটু জোর গলায় ওকে ডাক দিল। আঁকি ঘোরের রাজ্য থেকে বেরিয়ে এলো। এই যে মিস আঁকি, আমার কথা আপনার কানে যাচ্ছে না? কোথায় ছিলেন আপনি? ওই আসলে একটা কাজ পড়ে গেছিল, তাই যেতে হলো আর কি। কথাটা বলে আঁকি ছাদের পানে হাঁটতে লাগলো। আদিত্য কিছু সময় ঠায় দাঁড়ালো নিজের জায়গায়, তারপর কিছু একটা ভেবে আঁকির পিছনে গেল। ছাদের প্রান্ত ঘেঁষে দাঁড়িয়ে আছে আঁকি। মৃদু বাতাস বয়ে যাচ্ছে ওর শরীর তেলিয়ে। আজকের বাতাসে কেমন একটা শীতল শিহরণ তৈরি করছে আঁকির শরীরে। বড্ড ভালোই লাগছে ওর এই বাতাস। তবে মাথায় যে একরাশ দুশ্চিন্তাও নিজেদের অবস্থান পাকা করে বসে আছে। হঠাৎই পিন পিন নীরবতার রেশ কাটিয়ে পাশে কার উপস্থিতি টের পেল। উক্ত ব্যক্তির দিকে না তাকিয়ে আঁকি তার অনুমানটা ঠিকই করতে পারল। ও জানে লোকটা আদিত্য ছাড়া আর কেউ হবেও না। এদিকে আদিত্য নীরবতা কাটলো নিজের কিছু কথা দিয়ে। আমি জানি মিস আঁকি, হয়তো আমি আপনার ব্যক্তিগত বিষয়গুলো জানার অধিকারটুকু রাখি না। তবে কিছু কিছু কথা কারোর সাথে ভাগাভাগি করলে মনের বোঝাটা অনেকাংশে কমে যায়। আমার যতটুকু অনুমানে আসছে, আজকেও আপনাকে খারাপ কিছুর সম্মুখীন হতে হয়েছে। আপনি চাইলে আমার সাথে তা ভাগাভাগি করতেই পারেন। আগে ঘন এক নিঃশ্বাস টেনে বলল, আমিও যে নিজের মনের বোঝাগুলো দিয়ে কারো মনের শান্তি নষ্ট করতে চাই না। তবে হ্যাঁ, আপনি যেহেতু জানতে ইচ্ছুক, আমার বলতেও দ্বিধা নেই। তারপর আঁকি সবটা আদিত্যকে করে বলে। ঘটনার পর আমি আয়শা আর মাকে আয়শার একটা ফ্রেন্ডের বাড়িতে রেখে এসেছি, শুধু আজ রাতের জন্য। কাল সকালে কোথাও একটা ভালো ঘর থেকে ওদের থাকার ব্যবস্থা করব। আদিত্য এবার দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলল, ডক্টর আয়ানকে নিয়ে এর থেকে ভালো কোনো চিন্তাধারা আমার মধ্যে ছিল না। এসব কিছু ওনার জন্য স্বাভাবিক ব্যাপার। তবে এভাবে আয়েশা আর আন্টিকে অন্যত্র রাখা ভালো হবে না মিস আঁকি। এত বড় শহরে ঘর কোথায় পাবেন এত তাড়াতাড়ি? তাছাড়া অ্যাডভান্স ছাড়া কোথায় ঘর পাওয়াও যাবে না। এমন অবস্থায় আপনি সব কিছু কীভাবে হ্যান্ডেল করবেন? দেখি কি করি। আপনি বরং ওনাদের এখানে নিয়ে আসেন। সেটা কি করে হয়? আপনি একজন ভালো মানুষ বলে সবাই আপনার উপর চড়ে বসলে তো হবে না। তাছাড়া আয়েশা আর মা এভাবে কারো কাছ থেকে সাহায্য নিতে কখনো রাজি হবে না। সাহায্যের কথা কে বলছে? যদি ওনাদের এতে অসুবিধা হয় তবে আমাদের বাড়িতে আয়েশাকে একটা জব পাইছে দেই। আমাদের ঘরের একজন কেয়ারটেকার চলে গেছেন কারণবশত। নতুন কেয়ারটেকারের জায়গায় ওকে রেখে নিব। নিজের পারিশ্রমিকের বদলে এখানে থাকাটা তো
আত্মসম্মানে আঘাত লাগার কারণ হতে পারে না মিস আকি। তাছাড়া ওরা এখানে থাকলে মা আর দিদুর দিনটা ভালো কাটবে। আমরা ঘরে না থাকায় ওনাদের দিনগুলো কেমন একঘেয়ে হয়ে উঠেছে। ওনারা এখানে আসলে সবার জন্য ভালো হবে। ভেবে দেখেন মিস আকি, বাইরে এত জলদি করে কোনো জব পাওয়াও অনেক কঠিন ব্যাপার। আপনি কথাটা অযৌক্তিক বলেননি ডক্টর আদিত্য। আমি আয়েশার সাথে কথা বলে দেখব। কেটে গেছে আজ অনেকটা দিন, সবকিছু ভালোই চলছে। আঁকি আয়েশাকে বুঝিয়ে বলে চৌধুরী ম্যানশনে নিয়ে এসেছে। এখনো এখানে কেয়ারটেকার হিসেবে আছে, কিন্তু ঘরের সবাই ওদের নিজেদের পরিবারের একটা অংশই মনে করেন। নোমানও জানতে পারে আয়েশার বিষয়ে সবকিছু। আয়েশার এমন পদক্ষেপেও আয়েশাকে যথেষ্ট সমর্থন জানায়। এদিকে সময়ের সাথে আয়েশার মনে নোমানকে নিয়ে আলাদা এক ভালো লাগার রাজ্য করে উঠছে। আয়ান বারবার আখির ভাগ্য আগ পিছন ঘোরা এখন অনেকটা বন্ধ করে দিয়েছে। তবে ওকে আর আদিত্যকে একসাথে দেখে ওর মন খারাপ লাগা কাজ করা বন্ধ করা হয়নি এখনো, বরং বাড়ছে সময়ের সাথে। কখনো কখনো আকিকে খুশিয়ে দু চারটে কথা বলেই দেয়, যা আকি নিজের গায়ে মাখে না। তবে মা বোনের আর কোনো খোঁজ নেয়নিও। আয়ান কি চায় হয়তো সে নিজেও তা জানে না। আকি আর আদিত্যের মধ্যে এই ফাঁকে ফাঁকে অনেক ভালো বন্ধুত্ব স্থাপন হয়েছে, তবে মাঝ দিয়ে ওদের খুনসুটিটা থেকেই যায়। আজকে আয়ান একদিনের ছুটি নিয়ে বাড়িতে আছে। শরীরটা ওর বেশ ভালো না, বেশ জ্বর জ্বর ভাব মাথা ধরেছে খুব, তাই শুয়ে আছে। এদিকে ওর সুন্দরী রমণী আদো আদো আধুনিক কাপড়ে সেজে গুজে একদম তৈরি। ওনার এমন সাজগোজের কারণ জানতে এবার আয়ান নিজের মস্তক তুলে নিজের সুন্দরী রমণীর দিকে প্রশ্ন ছুড়ল। মাহি, কোথায় যাচ্ছ তুমি? বন্ধুদের সাথে ঘুরতে। কেন? আমার শরীরটা খারাপ, আজকে বাইরে না গেলে হয় না? দেখো আয়ান, ঘরে তো একটা চাকর আছে, কিছু লাগলে ওকে বলো। আমি থেকে কি করব? তোমার কমতে কি চাকর পূরণ করতে পারবে? আমি থেকেও কি আর করতে পারবো? আমি আগেই বলেছি, এসব সেবা যত্ন আমার স্ট্যাটাসের সাথে যায় না। আমি সেবা যত্নের কথা বলছি না মাহি। মনের সাপোর্ট বলেও কোনো একটা জিনিস থাকে। হা হা হা, মনের সাপোর্ট কি যে বলো তুমি ভেবে। আজকাল না তুমি কেমন ফিল্মি হয়ে যাচ্ছ। তুমি বরং রেস্ট করো, আমি চলি। তোমার এসব ফিল্মি ডায়লগ শুনতে আমি মোটেও ইচ্ছুক না। আর হ্যাঁ, কালকে আমার মা, বাবা আর রনি আছে। ওরা যথেষ্ট আরামপ্রিয়। আমি ওদের খাতিরদারিতে কোনো কমতি রাখতে চাই না। আর ওরা এখানে এসে অনেক দিন থাকবে। তাই বলছি কি, তুমি আরো দু চারটে চাকর বাড়িয়ে দিও ঘরে। এক চাকরে কি হয় আজকাল? হট, কি বলছো মা এসব তুমি? এমনিতেই তোমার জন্য কোনো কাজের লোক ঘরে আসে না। অনেক কষ্টে একজনকে আনতে পেরেছি। আমি এদিকে প্রফেশনের নতুন 4-5টা চাকর ঘরে রাখার মতো ক্ষমতা এখনো আমার হয়নি। এছাড়াও অ্যাকাউন্টের টাকা তো আর তুমি বাঁচিয়ে রাখতেও চাও না। সিরিয়াসলি আয়ান বেবি, তুমি আমাকে এটা বলতে চাইছো যে আমি তোমার সব টাকা খরচ করে ফেলি? আমি সেটা বলতে চাইনি, তবে সেটাই তো সত্য। তুমি যখন তখন এটা ওটা শপিং করছো, বন্ধুদের ট্রিটের উপর ট্রিট দিচ্ছ, পার্টি করছো, ক্লাবে যাচ্ছ। ফিউচার সেভিংস বলতেও কিছু থাকে মাহি। সেভিংস করার মতো মেয়ে মাহি না। বিয়ে যখন করেছো তখন আমার সমস্ত চাহিদা তোমাকে পূরণ করতে হবে, এবং সেটা কিভাবে হবে তা জানতে আমি আগ্রহী নই। চলি, আমার দেরি হচ্ছে। আদিত্য বড়ই মায়াভরা এক অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের ওয়ালেটে থাকা রমণীর ছবির দিকে। ওকে ভুলতে গিয়ে যে ওর সব স্মৃতি নিজ থেকে দূরে সরিয়ে রেখেছে, কিন্তু শত চেয়েও কিছু জিনিস নিজের থেকে দূর করতে পারেনি আদিত্য। এই ছবিটাও যে সে সব জিনিসের একটা অংশ মাত্র। ছবি দেখারত অবস্থায় কারো কিছু কথা শ্রবণ ইন্দ্রিয়তে নাড়া দিয়ে উঠল আদিত্যের। পিছু টানে পড়ে থাকা ভালো না ডাক্তার সাহেব, এমন কিছু আপনার মতো গম্ভীর ব্যক্তিত্বকে শোভা দেয় না। ছবিতে মগ্ন দৃষ্টি স্থাপনরত অবস্থায় আদিত্য উত্তর দিল, হতে পারি আমি গম্ভীর ব্যক্তিত্বের অধিকারী, তাই বলে আমি তো আর অনুভূতি শূন্য না। হুম, অনুভূতি অনুভূতি মনের অনেক সুন্দর একটা অংশ, যা সবার মধ্যেই থাকে।
হয়তো কারো ভিতর বেশি আর কারো কম, তবে অনুভূতি ছাড়া কোনো মানুষ হয় না। তাই আপনারও যথেষ্ট অনুভূতি আছে, তাই মানতে কখনো নারাজ হব না। কিন্তু একটা কথা জানেন তো ডক্টর আদিত্য, তিক্ত অনুভূতির টানে কখনো পড়ে থাকতে নেই। হয়তো আমার এমন কিছু বলার অধিকার আপনাকে নেই, তবুও একজন বন্ধু হিসেবে কিছু বলতে চাই আপনাকে। যেমন যেমন পিছু টানে না থেকে জীবনে এগিয়ে যাওয়া। দেখেন ডক্টর আদিত্য, কারোর জন্য তো জীবন থেমে যায় না। হয়তোবা আরোহী আপনার কাছে নেই, দুর্ভাগ্যবশত চলে গেছে অনেক দূরে, তাই বলে তো এই নয় আপনি ওর স্মৃতিতে বাকি জীবন কাটিয়ে দেবেন। জীবন কারোর জন্য থমকে দাঁড়ায় না, বরং একা জীবনটা পার করা বড়ই দুরূহ। আমাকে তো খুব ভালোভাবে বলেন দিলেন, সে জিনিসটা কি আপনি নিজে করতে পারবেন? আকি এবার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে উত্তর দিল, হয়তো প্রথম ভালোবাসার জায়গায় কেউ নিতে পারে না, কিন্তু সেই ভালোবাসা প্রাপ্তির মিষ্টি স্বাদ কোনো ভাগ্যবান ছাড়া কারো কপালেই আজকাল জোটে কোথায়। তাই বলে যে কেউ দ্বিতীয়বার সুযোগ পায় না তেমনও তো নয়। ভাগ্য সবাইকে দ্বিতীয় সুযোগ দেয় না ডক্টর আদিত্য। আপনার কাছে সুযোগ আছে, নিয়ে নিন। সুযোগটা যদি জীবন আমায় দিত, তবে হয়তো আমিও তা হাত বাড়িয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইতাম না। কেন? আপনার কেন মনে হয় আপনি সুযোগ পাবেন না? ললাটে সন্ধ্যের ভাঁজ ফেলে প্রশ্ন করল আদিত্য। এবার আঁকি মৃদু হেসে আমতা কণ্ঠে বলল, ও কিছু না, এমনিতেই বললাম আর কি। ছাড়েন না এসব কথা, দেখেন না আজকের দিনটা কত সুন্দর। আর এই দিনে এই নিন কফি, আমি কখনো বানিয়ে এনেছি, কিন্তু আপনাকে দিতেই ভুলে গেলাম। নিয়ে খেন। আঁকি শেষের কথাগুলো খুব একটা হজম হলো না আদিত্যের, বুঝতে বাকি রইল না আদিত্যের আঁকি বড় কিছু লুকাচ্ছে। তবে তা কি জানতে ইচ্ছুক হলো আদিত্যের কৌতূহলী মন। সচরাচর বাড়িতে থাকা হয় না আয়ানের, তাই এতদিনে কারো শূন্যতা মনে নাড়া দিয়ে ওঠেনি ওর। রাত পোহালেই কাজে যায়, আর দিন শেষে বাড়ি ফিরে এ ফাঁকে এত কাজের চাপে কাউকে মনে করার সময় কোথায় ওর। কিন্তু আজ যে অনেক স্মৃতি ধরা দিচ্ছে আয়ানের মন পিঞ্জরের এক কোণে সারা বাড়িতে ভূতের মতো একা হাঁটছে। কোথাও কেউ নেই, একটা কাজের মেয়ে রান্নাঘরে টুকটাক শব্দ করে কী সব করছে। হয়তো রান্নায় ব্যস্ত সে, তবে সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই আয়ানের। জ্বরে শরীর জ্বলছে ওর, ওষুধ খাওয়ার মাথা ব্যথা একটু কমলেও মনের ব্যথা থামেনি। কেন যেন বুকে বড্ড চিনচিন ব্যথা অনুভূত হচ্ছে, জানে না এর মানে। মন ভালো থাকলে শরীর ভালো থাকে। রোগ সারাতে ওষুধের থেকেও তাড়াতাড়ি কাজ করে তৃপ্তির এক ঝলক হাসি, এই কথাটা আঁকি প্রায় বলতো। আয়ানের স্পষ্ট মনে আছে, যখনই আয়ান অসুস্থ হয়ে বাড়িতে থাকতো, আঁকি নিজের কাজকর্ম সব ছেড়ে ওর পাশে থাকতো সারাদিন। শারীরিক সেবা থেকে শুরু করে মানসিক সেবা পর্যন্ত সব রকম সেবা রাগ করতো আয়ানের। ওর মন আর শরীর ভালো রাখতে আঁকি যেন দিন রাত এক করে দিতে পারত। আঁকি তো আঁকি, সাথে যে ওর মা বোনও কম ছিল না। আয়নকে অল্প কাজতে দেখলেও আয়েশা গরম পানি নিয়ে খাড়া থাকতো ওকে খাওয়াবে বলে। এদিকে সেদিন তো আর ঘরের বাইরে যাওয়া হতো না। আয়নের শুধু মীরা রহমানের কাকুতিতে অল্প হাত কেটে গেলেও তিন তিনজন সেবিকা উপস্থিত থাকতো ওর পাশে। ওরা থাকতে কখনো এই ঘরকে একা মনে হতো না আয়ানের। পুরো দিন ঘরটা যেন ঝুমঝুম নাচ করতো, হাসি খুশি আর হই হুল্লোড় ভরে থাকতো এ ঘরখানা। কিন্তু আজ যে ঘরের কোনো কোণে কোনো হাসির ঝলক নেই, শুধু আছে নিস্তব্ধতা। আয়ান যেদিকে তাকাচ্ছে মনে হচ্ছে এখনই আয়েশা আকিব ছুটবে একে অন্যের পিছনে, তা আর মা ওদের দুষ্টু মিষ্টি খুনসুটি থামাতে ব্যস্ত হবেন। আজ আয়ানের সত্যি অনেক খারাপ লাগছে। আজ আয়ান অনেক একা। যেমনটা আয়ান চাইছিল তেমনটাই তো হলো। আয়ান তো চায়নি আঁকি এখানে থাকুক, ও তো আয়েশাকেও ঘরে থেকে তাড়িয়ে দিতে চাইছিল বিয়ে দিয়ে। আর মার জন্য তো আলাদা টান আর ছিল না ওর। তবে আজ কেন পিছি টানে মন ছুটছে। এদিকে চৌধুরী ম্যানশনে হই হুল্লোড় পড়েই আছে। আয়েশার গোপন ডায়েরি নিয়ে ছুটছে আঁকি, আর আয়েশার পিছনে এদিকে সায়েদা ওর লেখার কলম নিয়ে ছুটছে। আসলে আয়েশা তখন নিজের লোকন্ত ডায়েরিতে মনের কিছু অব্যক্ত বাণী ফুটিয়ে তুলছিল। তখনই সায়েদা আঁকি দুজন
দুষ্টুমি করে ওর ডায়েরি আর কলম নিয়ে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে ওরা হল রুমে চলে আসলো। সেখানে দিদু, ঈশা, মা আর আমির চৌধুরী বসেছিলেন। ওদের দুষ্টুমি দেখে ওনাদের হাসি থামছে না। আদিত্য আর নোমান তখন হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে মাত্র। এদিকে আয়েশা আকির হাত থেকে ডায়েরিটা ছিনিয়ে নিয়ে নিজেকে বাঁচাতে ছুটতে শুরু করেছিল, কিন্তু ব্যাকুল হয়ে নোমানের সাথে ধাক্কা লাগলো ওর, যাতে ডায়েরিটা নিচে পড়ে গেল। এদিকে আমাদের আকির ধাক্কাটা আদিত্যের সাথে লাগলো। ক্ষণিকে আমাদের বাঘিনী খেপে উঠল। এই যে ডক্টর আদিত্য, যখন তখন কালো বিড়ালের মতো রাস্তা কাটার অভ্যাস আপনার যাবে না নাকি? আপনার জন্যই আমি আয়েশাকে ধরতে ব্যর্থ হলাম। এত বড় হইয়া সত্ত্বেও বাচ্চাদের মতো ছোটাছুটি করছেন আপনি। দৌড়াতে গিয়ে এসে ধাক্কা দিচ্ছেন আমায়, আর রাগটা আমাকেই দেখাচ্ছেন। তো দৌড়াবো না তো কি করব? আপনার মতো কৃপণতা করে একটু হাসি ঠাট্টাও করবো না? অকাজে এনার্জি লস্ট আদিত্য করে না। তবে যান মিস্টার আদিত্য, হাসপাতালে গিয়ে কাটাকাটি করেন, ওটাই আপনাকে স্যুট করে। আদিত্য এবার আর কিছু বলল না আকিকে, বরং চোখ দুটি ছোট করে ওর দিকে তীক্ষ্ণ চাহনি দিয়ে চলে গেল। আকিও সুযোগ বুঝে একটা বেঞ্চি কেটে দিল ওকে। এদিকে নোমানের পায়ের পাশে পড়লো ডায়েরিটা। নোমান তো ওঠাতে গেলে ওর আগেই হড়বড়ি করে ওঠে আয়েশা উঠিয়ে নেয় আমতা আমতা করে। এবার বলল, সরি নোমান সাহেব, আসলে খেয়াল করিনি। অতঃপর নোমানের কোনো উত্তরে অপেক্ষা না করে সেখান থেকে পালালো আয়েশা। আয়েশার এমন কাণ্ডে কেমন একটা সন্দেহ জাগলো আকির মনে আয়েশাকে নিয়ে। একটু পর কলিং বেল বেজে উঠল। সাইদা এগিয়ে গেল দরজা খুলতে। দরজা খুলতে সামনে খাড়া অবস্থায় পেল সুদর্শনা এক বলিষ্ঠ যুবক, ফর্সা চেহারায়, কালো সানগ্লাস, মানিয়েছে ভালো। এই প্রথম কোনো ছেলের দিকে 20 সেকেন্ডেরও বেশি সময় ধরে এক ধ্যানে তাকিয়ে আছে সাইদা। এবার ছেলেটি ওর সামনে হাতুড়ি বাজালে ওর ধ্যান ভাঙল। এই যে সরবেন, আপনি ভিতরে যাব। সাইদা এবার নিজেকে স্বাভাবিক করে বলল, আপনি কে? আমি তাজভির তাওয়াব খান পলক, আখির সাথে দেখা করতে এসেছি। ওর সাথে কি কাজ আপনার? সেটা আমি আপনাকে কেন বলবো? তাছাড়া আমি বাচ্চাদের সাথে কথা বলি না। হোয়াট? আপনাকে আমার বাচ্চা মনে হচ্ছে? আমি কোন দিক থেকে বাচ্চা? হা 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 হা। আপনি কোন দিক থেকে বাচ্চা না সেটা বলুন। তারপর হাসতে হাসতে তাসবির ভিতরে ঢুকে গেল। আকি নিজের ভাইকে দেখে তো মহা খুশি। ও সবার সাথে নিজের ভাইয়ের পরিচয় করিয়ে দেয়, ওকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। এদিকে সায়েদা তো রাগে ফুলছে, এত বড় সাহস ওই ছেলেটা ওকে বাচ্চা বলল, ওকে এভাবে অসম্মান করলো। তাছাড়া গল্পের ফাঁক দিয়ে ওকে দেখছে আর মুচকি মুচকি হাসছে, চলবে।